প্রস্তুত হয়ে যান আদালত অবমাননার প্রসিডিংস সামলা করতে। আদালত অবমাননা করলে কি হয় একটু জেনে বুঝে নেবেন, জেল যাত্রা হয় এটুকু নিশ্চিতভাবে আপনারা জানেন। ভবিষ্যতে দেখবেন গোটা পশ্চিমবঙ্গবাসী মিছিল করছে, কারণ প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বারা প্রতারিত। দেখুন, আইন মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চলেছে? এই দুর্নীতি করেছেন উনি, এই দুর্নীতি করিয়েছেন উনি। সামনের নিয়োগ প্রক্রিয়া আবার কলঙ্কিত হবে, কোনোভাবে ঢুকে গিয়ে সামনের নিয়োগ প্রক্রিয়া আবার তো সেটাও ভিসিয়েট করার জন্য আপনারা সব নেমে পড়বেন ওই কলঙ্কিত গুলো। ওনার যা এই এসএসসি কাণ্ডে ওনার যা ইনভলভমেন্ট, তাতে উনি মানে জেল যাত্রা ওনার পাক্কা। আমাকে তো অন্য একজন শিক্ষকই বলছিলেন যে এর মধ্যে বাজারে শুরু হয়ে গেছে এই কন্ট্রাকচুয়াল টিচারের যে গপ্প, দালাল চক্র শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। যা যা ঘটলো, যা যা ঘটছে, আপনি মনে করেন না যে এটা সিনেমা বা নাটক তো তৈরি করার উপযুক্ত মেটেরিয়াল রয়েছে? দেখুন, খুব কুণাল ঘোষের কথাকে বিশ্বাস করে। কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি। কুণালকে নিজেকে ওকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে বলেছিলেন সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এটা ঠিক না ভুল? ও নিজের কথা নিজে ভুল বলবে। ওকে জিজ্ঞাসা করবেন ঠিক না ভুল, এই দুটোর মধ্যে তুমি একটা অপশন বেছে নাও, দেখবেন ও কি বলে। নিজের কথাকে নিজে ঠিক বলতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রস্তুতি নিচ্ছে কোথায় ফেলবে বলে। না দেখুন, ষষ্ঠ বেতন কমিশনের রূপায়ণ করে তো সেটা রোপা রুল তৈরি হয়েছে, ফলে সেটা প্রকাশ করা উচিত। আমি তো অনেকদিন আগে থেকেই বলছি যে এই এমন একটি সরকার চলছে, যে সরকার ডিএর প্রভিশন তো রাখেইনি। রোপা রুল 2009-এর যেমন ডিএর প্রভিশন রয়েছে এবং ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে তো রোপা রুল 2009 তৈরি হয়েছিল। তার আপনি ওই চ্যাপ্টার 10-কে এনক্লোজ করে আমি মামলা করেছিলাম, তার ভিত্তিতে জানান যে 6বার জিতেছিলাম। কিন্তু 2019-এর রোপা রুল যে রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে তৈরি, সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন, সেই সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনটাই আপনি খুঁজে পাবেন না, যার মাথায় বসেছিল পে কমিশনের মাথায় অভিরূপ সরকার, ডক্টর অভিরূপ সরকার। তিনি আগে অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বেশ ব্যাট ধরতেন, কিন্তু এখন আর তাকে আর খুব একটা দেখি না। কিন্তু তিনি মাঝে মাঝে হয়তো নিশ্চিতভাবে কোথাও না কোথাও আছেন। কিন্তু সমস্যাটা হলো তিনি আর কোনোদিন তার যে তিনি হেডেড এই যে কমিশনের ছিলেন, তিনি হেড থাকা সত্ত্বেও আজকে এখনো পর্যন্ত সেই সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন আপনি কোথাও পাবেন না। সিক্স পে কমিশন রেকমেন্ডেশন হেডেড বাই ডক্টর অভিরূপ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা এটাকে অ্যাডপ্ট করলো, সেটাকে পূর্ণাঙ্গ গ্রহণ করলো নাকি বর্জন করলো নাকি অর্ধাংশ গ্রহণ করলো, এটা বিচার বিবেচনা করতে গেলেও তো সেটা লাগবে। এটা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এরা স্বচ্ছতায় বিশ্বাস করে না। যেটার উপর ভিত্তি করে আপনি রোপা রুল তৈরি করলেন, সেটা তো অন্তত পক্ষে ওয়েবসাইটে আপলোড করবেন। সেই স্বচ্ছতা এদের মধ্যে নেই। তার কারণ হচ্ছে এরা চান না কোন ব্যবস্থাটিতে স্বচ্ছতা রাখতে, এরা চান ব্যবস্থাটিতে অস্বচ্ছতা রাখতে, এরা চান কর্মচারীদের ডিএ কেড়ে নিতে, এরা চান কর্মচারীদেরকে ন্যায্য ডিএ না দিতে। কিন্তু স্যার, সুপ্রিম কোর্ট গত 16ই মে 2025 তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে, যার মধ্যে 2 সপ্তাহের বেশি ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এর ফলে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা রয়েছেন তারা উপকৃত হবেন এবং যার জন্য রাজ্য সরকারের প্রায় 10,000 থেকে 11,000 কোটি টাকা ব্যয় হতে পারে। কিন্তু এখনো অবধি সেই ডিএ তো দেওয়াই হলো না, কার্যকরী হলো না, কি বলবেন? দেখুন, আমি এটুকুই বলবো, যদি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেন, যারা করবেন তারা প্রস্তুত হয়ে যান আদালত অবমাননার প্রসিডিংস সামলা করতে। একদম পরিষ্কার কথা, যদি আদালত অবমাননা হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই আদালত অবমাননার সম্মুখীন হতে হবে প্রসিডিংসের। এবং আদালত অবমাননা করলে কি হয় একটু জেনে বুঝে নেবেন, জেল যাত্রা হয় এটুকু নিশ্চিতভাবে আপনারা জানেন। ফলে সেই বুঝে আপনারা নিশ্চিতভাবে 6 সপ্তাহের মধ্যে
25% এরিয়া দিয়ে মিটিয়ে দেবেন, না করলে একেবারেই নির্দিষ্টভাবে যে প্রভিশন রয়েছে কন্টেম্পট অ্যাক্টে সেই প্রভিশন ইনভোক করা হবে। আমার একটা কথা হলো, কথা রাখেনি সরকার, এই অভিযোগে ফের নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চের একদম যারা আহ্বায়ক রয়েছে তাদের মধ্যে দেবাশিস বিশ্বাস বলছেন যে সরকার কোন রকম আলোচনায় বসতে চায় না, তারা কোন রকম শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় না, তাই অপ্রীতিকর কোন রকম পরিস্থিতি তৈরি হলে তার জন্য প্রশাসনই দায়ী থাকবে বলেছেন তিনি। বলছেন আন্দোলন আরো জোরালো করলো, কি বলবেন? দেখুন, এটা তো যারা চাকরি হারিয়েছেন বা চাকরি প্রার্থীদের মিছিল দেখছেন, ভবিষ্যতে দেখবেন গোটা পশ্চিমবঙ্গবাসী মিছিল করছে, কারণ প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বারা প্রতারিত। কেউ চিটফান্ডের মাধ্যমে প্রতারিত, কেউ চাকরি না পেয়ে প্রতারিত বঞ্চিত, আর কেউ চাকরি পেয়ে হারিয়ে প্রতারিত বঞ্চিত, আবার কেউ চাকরি করছে তারা ডিএ না পেয়ে প্রতারিত বঞ্চিত। মমতা ব্যানার্জি বঞ্চিত করেনি এরকম লোক খুঁজে পাবেন না পশ্চিমবঙ্গে, এরকম পরিবার খুঁজে পাবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেনি, এরকম মানুষ খুঁজে পাবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেননি। এই সরকারটি তৈরি হয়েছে রাজ্যের নাগরিকদের বঞ্চনা করার জন্য আর দুর্নীতি করার জন্য। কিন্তু স্যার, রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে আগেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। দাবি করা হয়েছে এসএসসির নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আজ এই মামলা শুনানিতে ঠিক কি হলো আদালতে? না, দেখুন, আজকে দুটো মামলাই ছিল। একটা জানেন লোবানা এবং অপরটি মৌসুমি করা মামলা। সেই দুটো মামলাতেই আমি লিভ নিয়েছিলাম 3 তারিখে, আজকে মামলাটি লিস্টে ছিল, কিন্তু মামলাটি যেহেতু সময় আওয়ায় সেটা শুনানি সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবে আদালত আগামী 9 তারিখ খুলছে, তারপরেই মামলার শুনানি হবে। যখন বিজনেস অফ দ্য কোর্ট পারমিট করবে তখন শুনানি হবে। আশা করি অতি দ্রুততার সঙ্গে শুনানি হবে। আমরা যে বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করেছি, রুল চ্যালেঞ্জ করেছি, অপরদিকে এনআইএস ডিএলএড নিয়েও মামলা করেছি, সেই মামলাগুলো শুনানি আদালত খুললেই আশা করি হয়ে যাবে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইনের মোতাবেক আমাদেরকে চলতে হবে, এবং তার পরবর্তীতে এই বিজ্ঞপ্তি, ঠিক কিভাবে দেখছেন এই এতগুলো অসঙ্গতি কেন দেখা দিচ্ছে? দেখুন, আইন মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চলেছে? সেটা যদি চলতো তাহলে কি এই বিজ্ঞপ্তি দিতে হতো বা এই চাকরি বাতিল হতো? আইন মোতাবেক চললে উনি যদি যেদিন জানতে পেরেছিলেন অঙ্কিতার চাকরি 2 নম্বরই করে হয়েছে, সেদিন এসে তো অঙ্কিতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। এটা তো করেননি উনি, এই দুর্নীতি করেছেন উনি, এই দুর্নীতি করিয়েছেন উনি। এই দুর্নীতির জন্য যদি কেউ রেসপন্সিবল থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়ান এন্ড অনলি। এই জট কি আদৌ খোলা যাবে ফিরদৌসা? যে জট রয়েছে, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই জট খুলতে? উনি তো জট পাকিয়েছে, এই সমস্ত কিছুর মূলে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জট পাকিয়েছেন, তার অদক্ষতা, তার অকর্মণ্যতা, তার দুর্নীতি পরায়ণতা হচ্ছে আজকের এই জটের কারণ। তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হতেন, তিনি যদি অদক্ষ না হতেন, তিনি যদি ওই আইন মোতাবেক কাজ করতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না পশ্চিমবঙ্গের কোনো নাগরিককে। তিনি করেছেন, তিনি এই অদক্ষতা দেখিয়েছেন, তিনি দুর্নীতি পরায়ণতা দেখেছেন, তাই আজকে এই দিন দেখতে হচ্ছে। রাজ্যের ভুলের দাম আমরা কেন দেব? ক্যান্সার আক্রান্ত সোমার মতো চাকরিতে বহাল রাখার দাবি দৃষ্টিহীন শিক্ষকদের, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমি তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের তো আর ধরুন ব্যত্যয় ঘটতে পারে না। ফলে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা সকলকেই অ্যাকসেপ্ট করতে হবে, তাছাড়া তোর অন্য কোনো উপায় নেই। কারণ এই দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে, এই দুর্নীতি কারণ তিনি, কিন্তু তিনি অপারগ হয়েছেন এই টেন্টেড আনটেন্টেড এই সেগ্রিগেটেড লিস্ট দিতে। সরকার অপারগ হয়েছে, এসএসসি অপারগ হয়েছে, বোর্ড অপারগ হয়েছে। তাদের অপারগতা, তাদের অদক্ষতা, তাদের অকর্মণ্যতা, তাদের দুর্নীতি পরায়ণতার জন্য আজকে এই ছেলেমেয়েরা সাফার করছে, যেটা দুর্ভাগ্যজনক। একদিকে তো কিছু শিক্ষকরা বলছেন রিপ্যানেলিং করে তাদের তাদের যে চাকরি ছিল সেই চাকরিতে তাদেরকে বহাল রাখার কথা, অন্যদিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ এবং যোগ্যদের স্কুলে ফেরানোর দাবিতে সি গ্রুপ ডির চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা পথে নামার ডাক দিচ্ছেন। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্যের তরফে এপ্রিল থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা হলেও তাদের বক্তব্য কোন রকম ভাতাই তাদেরকে দেওয়া হচ্ছে না। যোগ্যদের কাজে ফেরানো নিশ্চিত করতে হবে, সেই দাবিতে এদিন ফের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা। দেখুন, এই ছেলেমেয়েরা যারা ধরুন আন্দোলন করছেন বা যারা আগেও আন্দোলন করেছেন,
এদের মধ্যে অনেকেই হয়তো যোগ্য আছেন, এটা ঠিক কথা, কিন্তু কে যোগ্য এটা আইডেন্টিফাই করা গেল না কেন? তার কারণ একটা দুর্নীতি হয়েছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যারা আর্টিকেল 12 অথরিটি ছিলেন তারা এই সেগ্রিগেশন করতে পারেননি, সেগ্রিগেটেড লিস্ট দিতে পারেননি, দুর্নীতিগুলো কোথায় কোথায় কিভাবে হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারেননি। শুধু তাই না, দেখুন সুযোগ সকলের ছিল, ফলে আদালতের সামনে মামলা হওয়ার পরেও সেই সুযোগকে ব্যবহার করে যে কেন এই ব্যক্তিরা যোগ্য এবং এই ব্যক্তিরা অযোগ্য, অ্যাকচুয়ালি খুব পরিষ্কার বললে কেন এই ব্যক্তিরা কলঙ্কিত এবং বাকি ব্যক্তিরা একেবারেই কলঙ্কহীন, এইটা বলা কখনোই সম্ভব হয়নি আর্টিকেল 12 অথরিটিদের দ্বারা। এবং অনেকেই বলছেন যে তাহলে কেন সিবিআই এর জন্য ওয়েট করলে না? প্রথম কথা, সিবিআই কিন্তু কোনো নিয়োগকারী সংস্থা না। সিবিআই যেমন ধরুন আইডেন্টিফাই করেছে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু সেটা কিভাবে আপনি নিরূপণ করবেন? আপনি যদি বলে দেন যে না, ওই যে কটা আইডেন্টিফাই হয়েছে ওই কটাকে বাদ দিয়ে বাদ বাকি জনদের রেখে দাও, সেটা আর একটা জগা খিচুড়ি হয়ে যাবে। তার বাইরেও অযোগ্য থেকে গেল, অথচ তারা বছরের পর বছর তারা স্কুলেই থেকে যাবে কলঙ্কিত হওয়া সত্ত্বেও, সেটা তো হতে পারে না। সুপ্রিম কোর্ট সেই জন্য একটা নতুন পদ্ধতি অ্যাডপ্ট করতে বলেছেন, মানে নতুন সিলেকশন প্রসেস। সেই সিলেকশন প্রসেসে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে সেখানে যারা যারা পারবেন তারা ঢুকবেন। এটাই সুপ্রিম কোর্ট মনে করেছেন যে এটাই সব থেকে ভায়াবল অপশন, তার কারণ যেহেতু সেগ্রিগেটেড লিস্ট দেননি, এবং সেটাই এর মুহূর্তে অন্য ভায়াবল অপশন কি আছে? নেই। আমাদের খুব পরিষ্কার কথা, এক, ওয়েবার শিট পাবলিশ করতে হবে, দুই, টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে হবে, তার কারণ টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ না হলে সামনের নিয়োগ প্রক্রিয়া আবার কলঙ্কিত হবে। কোনোভাবে ঢুকে গিয়ে সামনের নিয়োগ প্রক্রিয়াও আবার তো সেটাও ভিসিয়েট করার জন্য আপনারা সব নেমে পড়বেন ওই কলঙ্কিত গুলো। কারণ কলঙ্কিত যারা রয়েছেন, টেন্টেড যারা রয়েছেন, দাগি যারা রয়েছেন, তাদের আইডেন্টিফাই করে তাদের নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া চলবে না, বসতে দেওয়া যাবে না। তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে, ওয়েবার শিট পাবলিশ করতে হবে। যারা কলঙ্কিত, যারা টেন্টেড, তাদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে সিবিআই কে। 3রা এপ্রিলের পর থেকে আমরা অনেক শিক্ষককে এরকম বলতে শুনতে পাচ্ছি যে প্যানেলিং করে তাদের চাকরিতে বহাল রাখতে হবে। তারা কেউ কেউ বলছেন তারা পরীক্ষায় বসবেন না। একদম মানে চন্দ্রিমা ভট্টাচার্য শাসক দলের তরফ থেকে তিনি বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আমাদেরকে চলতে হয়, আমাদের মানতে হবে। এরপর কে পরীক্ষা দেবেন কে পরীক্ষা দেবেন না সেটা তাদের ব্যাপার। কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে হবে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ হলো কেন সেটাও জনগণ বুঝে নেবে। এই নির্দেশ হওয়ার কারণ হচ্ছে দুর্নীতি, এবং সেই দুর্নীতিযুক্ত পদ্ধতিটি এই রাজ্যে ঘটেছে। সরকারের কি এই এসএসসি আর বোর্ড বাদ দিয়ে অন্য কোনো সংস্থা নেই? সরকারের পুলিশ নেই, সরকারের আইবি নেই? তারা বলেনি গোটা রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে? আর মমতা ব্যানার্জি তো নিজের কানে শুনে এসছেন, অঙ্কিতা অধিকারী কানে শুনে কেন আসবে? উনিই তো করে দিয়েছেন, তার বাবাকে দলে ঢুকিয়েছেন আর উনি চাকরিটা দিয়েছেন, মমতা ব্যানার্জির দেওয়া। সিবিআই শুধুমাত্র ওনাকে অনুগ্রহ করে রেখে, এবং সেই অনুগ্রহটা বুঝতেই পারছেন কি ধরনের অনুগ্রহ, ফলে সেই জন্য উনি জেলের বাইরে রয়েছেন। ওনার যা এই এসএসসি কাণ্ডে ওনার যা ইনভলভমেন্ট, তাতে উনি মানে জেল যাত্রা ওনার পাক্কা, কিন্তু ওই সিবিআই এর অনুগ্রহে উনি এখনো জেলের বাইরে রয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে একদম বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। নতুন করে 76টি নতুন জাতি তালিকায় যুক্ত করানো, সব মিলিয়ে জাতির সংখ্যা হলো 140টি। আমি বলবো 66টি জাতি আগেই ছিল, তার সাথে যুক্ত হলো 76। ওবিসি সংরক্ষণ নিয়ে তাহলে কি জট কাটছে ফিরদৌসদা? দেখুন, জট কাটলো না জট বাড়ালো সেটা সময় বলবে। দেখুন, সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে জাজমেন্ট রয়েছে, তারপরে মানে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট। আপনি যদি দেখেন 1993 সালের আইন পরিষ্কার যে কিভাবে করতে হবে। এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইন্দিরা সাহানি, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট যেটা ওবিসি সার্টিফিকেট বাতিল করলো, আর 1993 সালের আইন পড়লেই পরিষ্কারভাবে একেবারে একটা ওবিসি তালিকা তৈরি করে দেওয়া যায়। তো সেই নিয়ম মেনে তো করতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ম মেনে তো কোনো কাজ করবেন না, তার প্রমাণ একাধিক পাওয়া গেছে। ফলে এই যে নিয়ম মেনে, আইন মেনে, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইন মেনে প্রশাসন চালানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আসে না। উনি মনে করেন আমি ক্ষমতায় পেয়েছি,
আমাকে মানুষ ভোট দিয়েছে মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, মানে রাদার মানুষের ভোট কেড়ে নিয়েছে, এটা বলাটাই ঠিক হবে, যুক্তিযুক্ত হবে। আপনারা যেখানে বলছেন যখন চাকরিহারা শিক্ষকরা বলছেন তাদের চাকরিতে তাদেরকে পুনর্বহাল করার কথা, আপনারা একাধিক লিস্টের কথা আপনি একটু আগে বললেন যে ওএমআর শিট পাবলিশ করতে হবে, টেন্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট দিতে হবে। একটা প্রশ্ন করবো, 22 লক্ষের ডাটা কি কমিশনের কাছে আছে? 31 লক্ষ, 22 লক্ষ নয়, পার্টিসিপেটেড ক্যান্ডিডেটের সংখ্যা 31 লক্ষ। এবং তাদের মধ্যে কতজন পরীক্ষা দিয়েছে, তাদের ওএমআর শিট কতজনের রয়েছে, সেগুলো সিবিআই কতজনের উদ্ধার করতে পেরেছে 3টে হার্ড ডিস্কে, নিশ্চিতভাবেই তারা তথ্য দেবেন এবং সেটা প্রকাশ করতেই হবে। সেই প্রকাশ না করলে সেটা আদালত অবমাননা হবে, আমরা তো সে কথাই বলছি, এবং সেই জন্যই তো আদালত অবমাননার নোটিশ দিয়েছি। এবং আদালত অবমাননা যদি তারা করতে থাকেন, আদালতে ফেস করতে হবে তাদের আদালত অবমাননার প্রসিডিংস। আমার শেষের দিকের কয়েকটা প্রশ্ন, এই নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সেখানে হঠাৎ ইন্টারভিউয়ে শিক্ষাগতার অভিজ্ঞতার জন্য কেন নম্বর ফিরদৌস, যারা দুর্নীতির কারণে এত বছর চাকরি পাননি তারা তো সেই নম্বর থেকে বঞ্চিত হবে না। আদালত 2016 সালের নিয়োগ বাতিল করেছিল, তাহলে 2025-এ নতুন নিয়মে পুরনো নিয়োগ কিভাবে হতে পারে? বৈষম্য করে আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চলেছে এসএসসি? লোবানার মৌসুমীরা তো সেই কারণেই মামলা করছে, তাদের মামলা করার কারণটাই তো এটা। সে প্রথম দিন যখন মামলা করতে, তার প্রথম কথাই ছিল যে স্যার আমরা বঞ্চিত হলাম, আমরা এতদিন ধরে চাকরি পেলাম না দুর্নীতির কারণে, অথচ দেখুন আবার বঞ্চনা করার জন্য, আমাদের আবার বঞ্চিত করার জন্য দেখুন একটি রুল আনা হয়েছে, সেখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, এবং সেই রুল মোতাবেকই এই 2016 সালে সিলেকশন প্রসেস করবে। এটা তো হতে পারে না। তাহলে লোবানা মৌসুমীদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে 90 নম্বরে, আর একজন কন্ট্রাকচুয়াল টিচার বা পার্মানেন্ট টিচারের জন্য নিয়োগ প্রক্রিয়া 100 নম্বরে, এটা তো হতে পারে না। ফলে, এবং সুপ্রিম কোর্ট কথা বলেও নি, কলকাতা হাইকোর্টও কথা বলেনি। কলকাতা হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, এ কথা তো নেই। তাহলে করছেন কেন? করছেন একটাই কারণে, যে যেন তেন প্রকারে না ওদিকে এবার ঢোকানোর বন্দোবস্ত করতে হবে। আপনি দেখুন 60 নাম্বার, আগে 55 রিটেন ছিল, এখন সেটা 60 করা হলো। আগে 35 একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দ ছিল 35, এখন সেটা করা হলো 10। আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10 রইল, তার সঙ্গে জুড়ে গেল প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 আর লেকচার ডেমোর 10। এই যে লেকচার ডেমো থেকে শুরু করে, ইন্টারভিউ থেকে শুরু করে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এতে একেবারেই বুঝতেই পারছেন টিচাররা, কন্ট্রাকচুয়াল টিচাররাও পাবে। আমাকে তো অন্য একজন শিক্ষকই বলছিলেন যে এর মধ্যে বাজারে শুরু হয়ে গেছে এই কন্ট্রাকচুয়াল টিচারের যে গপ্প, দালাল চক্র শুরু হয়ে গেছে। এই তারপরে ইন্টারভিউয়ের মার্কস, ওরাল ইন্টারভিউয়ের মার্কস এবং লেকচার ডেমোর মার্কস, ও তো স্বেচ্ছাধীন ক্ষমতা, কাউকে 20-তে 20 দেবে, কাউকে 20-তে 4 দেবে, আপনি কি করবেন? কিন্তু তা একই নিয়োগ প্রক্রিয়া, একজন চাকরি প্রার্থী এক পদের জন্য বয়সের ছাড় পাবেন, আরেকটায় পাবেন না, এটা কি সম্ভব? না, একদমই না। সুপ্রিম কোর্ট সে কথা বলেও নি। সুপ্রিম কোর্টের রায়ের 49 নম্বর প্যারাগ্রাফ পড়ে নেবেন, সে কথা বলেননি। এরা নিজেদের মতো করে ইন্টারপ্রিট করে দিচ্ছেন। একেবারেই নির্দিষ্টভাবে যতজন পার্টিসিপেটেড ক্যান্ডিডেট 2016 সালে ছিলেন, তারা প্রত্যেকেই বয়সে ছাড় পাবেন। তিনি একাধিক পরীক্ষায় যদি বসেন, একাধিক পরীক্ষাতেই ছাড় পাবেন। তিনি ধরুন কেউ নবম, দশম, একাদশ, দ্বাদশ দুটোতেই বসেছে, দুটোতেই ছাড় পাবেন, বয়সের ছাড় পাবেন। বয়সের ছাড় দিয়েই পার্টিসিপেট করাতে বলেছেন নিউ সিলেকশন। ফলে এটা মানে কেন সেই এজ রিল্যাক্সেশনে ওই নোটিফিকেশন ওই অংশে আবার একটা প্রোভাইডেড বলে ঢোকাতে বললো, কে ঢোকাতে বললো, কেন ঢোকাতে বললো, কেন ঢোকালো, তারাই বলতে পারবে। 9 তারিখের পর, 9 তারিখে কলকাতা হাইকোর্টের একদম সেশনের সময় আপনারা এই বিষয়গুলোকে সামনে রেখেই সওয়াল করছেন? অবশ্যই, অবশ্যই, সে মামলা তো হয়ে আছে এই বিষয়ে। আমি মৌসুমী এবং লোবানার মামলা পেন্ডিং এই রিগার্ডে, অর্থাৎ এসএসসির নোটিফিকেশন এবং রুল চ্যালেঞ্জ করে। এনআইওএসডিএল এরটাও যেমন পেন্ডিং, সেটাও শুনানি হবে 9 তারিখে বা যে কোনো। একদমই। আমি একটু সরে আসবো এবারে। অনুব্রত মণ্ডল একদম বোলপুর থানার আইসিকে অশ্রাব্য গালিগালাজ করার জন্য আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে বীরভূমের কেষ্টমণ্ডল। এবারে সেই কেষ্টমণ্ডল পরবর্তীকালে আমরা দেখেছিলাম দলের তার প্রতি যে স্ট্যান্ড, দলের তরফ থেকে বলা হয়েছিল ক্ষমা চাইতে, এবং তিনি একটি লিখিত ক্ষমাপত্র জমাও দিয়েছিলেন, এবং যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল তাকে, সেই হাজিরা অবশেষে তিনি দিলেন আইসিকে। এরপরে ফেস টাইম অনুব্রত মণ্ডলের ফোন জমা নেওয়া হলো 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, রীতিমতো হাসি মুখেই বেরোলেন কেষ্ট, কি বলবেন? সে হাসবে না কাঁদবে সেটা তো সে করবে, এবং ভিতরে কি ট্রিটমেন্ট হয়েছে তার উপর ডিপেন্ড করবে। যাই হোক, তো আমি যেটা কথা বলছিলাম, দেখুন এই
অনুব্রত বীরভূমের পুলিশের উপরে বোম মারার নিদান দিয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর মাথায় কম অক্সিজেন যায়। এই পুলিশই পরবর্তীতে সেই বীরভূমে একজন পুলিশ কর্তা সে গালাগালি খাচ্ছেন। আচ্ছা, পুলিশ মন্ত্রী তিনি কি করছেন? এটা নিয়ে খবর করার জন্য সুমন দে তাকে তার শোতে এই এই জিনিস চালাচ্ছে কেন সেটা দিয়ে হুমকি চিঠি পাঠাচ্ছে। এই রাজ্যে কি অঘোষিত ইমার্জেন্সি জারি হয়েছে নাকি? ওই চিঠি কোন প্রভিশনকে, আইনের কোন প্রভিশন ইনভোক করে দিলেন? আপনাকে কে এই ক্ষমতা দিয়েছে যে আপনি সংবিধানের ঊর্ধ্বে উঠে গেছেন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কেড়ে নেবেন? আপনি কে? এ রাজ্যে কি অঘোষিত ইমার্জেন্সি চলছে নাকি? আপনার ন্যায়সঙ্গত, আইনসঙ্গত, সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে, আপনার মৌলিক অধিকার ভুলুণ্ঠিত হবে বীরভূম পুলিশের দ্বারা, আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ সাইলেন্ট স্পেক্টেটরের মতো দেখতে থাকবে? এই জিনিস তো চলতে পারে না। উনি আগেও এই কাজ করেছেন, উনি ভালো করে জানেন, এই অনুব্রত মণ্ডল ভালো করে জানেন, হাসবে না, ওনার মাথার উপরে কার হাত রয়েছে, যিনি সেই এই তত্ত্ব দেন যে মাথায় অক্সিজেন কম যায়। আমি একটা প্রশ্ন করবো, আপনি নিজে এখন বললেন যে রাজ্য জুড়ে অঘোষিত এমার্জেন্সি চলছে। আমি এই প্রসঙ্গে বলবো, পরাধীন ভারতে ফিরদৌস দা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে একদম স্বাধীনতা আন্দোলনকারী সংবাদপত্রগুলোর মুখ চেপে ধরা হতো। কোথাও গিয়ে সংবাদপত্রের কণ্ঠরোধ কি করা হচ্ছে আজকের পশ্চিম? অবশ্যই। আপনি দেখেননি আপনাদের ইউটিউবারদের উপরে কি পরিমাণ অত্যাচার করে? এই ইউটিউবারকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওই ইউটিউবারকে থানায় নোটিশ দিয়ে ডাকছে। আমাকে গত পরশু দিনই একজন ইউটিউবার তিনি ফোন করেছিলেন, সেই ইউটিউবে ছোট্ট চ্যানেল, তার এডিটরকে এবং তার সাংবাদিককে থানায় ডেকে হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে একটা বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলে নিতে। কি এই অবস্থা চলবে গোটা পশ্চিমবঙ্গে? আর শেষ দুটো প্রশ্ন। অতি সাম্প্রতিককালেই সাম্প্রদায়িক মন্তব্যের জোরে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতারই মেয়ে শর্মিষ্ঠা পান্ডলিকে, এবং অবশেষে তার জামিন মঞ্জুর হলো, তিনি জামিন পেলেন। কি বলবেন? হাইকোর্ট মনে করেছে জামিন দেওয়া প্রয়োজন, হাইকোর্ট জামিন দিয়েছে, এটুকুই বলবো। ফলে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করতে হবে এবং জামিন দিতে হবে। দেখুন, এই রাজ্যে আপনি যদি দেখেন, এই রাজ্যে কিছু ক্ষেত্রে পুলিশ সক্রিয়, কিছু ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়, আর কিছু ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয়। এই রাজ্যের পুলিশের মূল সমস্যা, এই রাজ্যের প্রশাসনের মূল সমস্যা, আইনের শাসন প্রতিষ্ঠা তো করতে পারছেনই না, উল্টে তারা ব্যর্থ হচ্ছেন এবং এই ব্যর্থতাটা এত পরিষ্কারভাবে জনগণের সামনে প্রতিদিন উঠে আসছে, তাতে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে যে এই প্রশাসনকে স্মুথলি রান করাতে অসুবিধা হবে। দেখুন, যদি জনগণ বিশ্বাস করে বলেই গণতন্ত্র টিকে আছে, জনগণের বিশ্বাসে এইভাবে বারবার চিড় ধরাবেন না। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের বিশ্বাস। পুলিশে অতি সক্রিয়তা দেখিয়ে, পুলিশে নিষ্ক্রিয়তা দেখিয়ে এই বিশ্বাসে চিড় ধরাবেন না। আমার শেষ প্রশ্ন, আমাদের আলোচনা একটু দীর্ঘায়িত করবো। আমার শেষ প্রশ্নে, ছবির নাম কর্পূর, একদম যার অর্থ, আক্ষরিক অর্থ যা উবে যায়। এই নামটির নেপথ্যে রয়েছে একটি ঘটনা, বাম আমলের ঘটনা, যা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যে, পরবর্তীকালে যা কর্পূরের মতোই উবে গিয়েছে। তাই ছবিটির নাম আক্ষরিক অর্থে যথার্থই, এমনটাই বলছেন ছবির অভিনেতা। এই ছবিতে অভিনেতা হিসেবে দেখা যাবে সাংবাদিক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে। বাম জমানার মনীষা অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি এই সিনেমায় সিপিএম জমানার একটি রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করছেন কুণাল ঘোষ। হঠাৎ নেতা থেকে অভিনেতা কেন কুণাল ঘোষ? ফিরদৌস দা, কি বলবেন? প্রতিদিন যা করে তাই করবে, অসুবিধা কি আছে? দেখুন, কে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটুকুই বলতে পারি, দেখুন, মিথ্যা গল্প নিয়ে যদি কোনো কিছু হয়, দিয়ে যদি জনগণকে মনে করে যে ওই দুটো চটকদার ওই কেউ আছে জেল কাটা আসামি, তাকে অভিনেতা নিলাম, তারপরে আরো কিছু চটকদারিত্ব সেখানে ইনফিউজ করলাম,
দিয়ে মিথ্যাকে সত্য বলে পরিচালিত করব বা মিথ্যাকে সত্য বলে উপস্থাপিত করব। এই রাজ্যে বর্তমান পরিস্থিতিতে যা যা ঘটছে সেটা নিয়ে কারো সাহস হচ্ছে না যে একটা ছবি করি, কারো সাহস হচ্ছে না একটা নাটক করি। পশ্চিমবঙ্গের অবস্থা কেমন বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা যা ঘটলো, যা যা ঘটছে, আপনি মনে করেন না যে এটা সিনেমা বা নাটক তো তৈরি করার উপযুক্ত মেটেরিয়াল রয়েছে? কিন্তু পশ্চিমবঙ্গের এমন অবস্থা তৈরি হয়েছে যে এই অবস্থা নিয়ে একটা সিনেমা, একটা নাটক, একটা উপন্যাস দেখার সাহস হচ্ছে না লোকজন। কিন্তু স্যার দম বন্ধ করার অবস্থা। আর সব থেকে খারাপ যেটা লাগছে সেটা যে পশ্চিমবঙ্গে কোট আনকোট যে এই বুদ্ধিজীবী তাদের মেরুদণ্ডটা বিক্রি করে দিচ্ছেন প্রতিদিন। যে আজকে এই এই কর্পূর্ণা কি বলছেন, তার সঙ্গে বিভিন্ন ব্যক্তি যারা যুক্ত হয়ে আছে তাদের ইতিহাস ভূগোলটা একবার ঘাঁটবেন। কেউ জেল খাটা আসামি, কেউ তার বিরুদ্ধে কি কি অভিযোগ অন্যান্য অভিনেত্রীরা করছেন, সব মানে হিরে রতন সব মণিমাণিক্য খচিত। কিন্তু স্যার কুণাল ঘোষ বলছেন, আমি নিজের চোখের সামনে থেকে দেখেছি মনীষা দেবীর মা বারংবার আসতেন ন্যায়ের বিচার চাইতেন। একটি ধামাচাপা দেওয়ার চেষ্টা, ঘটনাটাকে উনি নানা তথ্য সংগ্রহ করে তিনি সিনেমায় রূপান্তরিত করেছে, এমনটাই তিনি বলছেন। বিষয় সাবজেক্ট সিলেকশনটা সবসময় পরিচালকের বিষয়। আমার একটা প্রশ্ন আছে যে সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে এই সিনেমা রিলিজ, ঠিক অঙ্কটা ঠিক কোন দিকে যাচ্ছে? দেখুন, খুব কুণাল ঘোষের কথা কেউ বিশ্বাস করে? কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি। কুণালকে নিজেকে ওকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে বলেছিলেন সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এটা ঠিক না ভুল? ও নিজের কথা নিজে ভুল বলবে। ওকে জিজ্ঞাসা করবেন ঠিক না ভুল, এই দুটোর মধ্যে তুমি একটা অপশন বেছে নাও, দেখবেন ও কি বলে। নিজের কথাকে নিজে ঠিক বলতে পারবে না। বাবাদের নিয়ে কি আশঙ্কিত রাজ্য শাসক দল? কোথাও ভালো লাগছে, এটাই হওয়াটাই স্বাভাবিক ছিল। দেখুন, এই রাজ্যে যা যা ঘটেছে তাতে তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রস্তুতি নিচ্ছে কোথায় ফেলবে বলে, আস্থা করে নাকি বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে কোথায় ফেলবে তার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। আর এই যা অবস্থা, না দেখুন মাঝে আবার দেশত্যাগ করে ফেলে, যেভাবে চারিদিকে মানুষজন প্রস্তুতি নিচ্ছে। 26-এর আগেই তো মানুষজন আগে গেলে আগে পাবো ভিত্তিতে তো লোকজন অনেকেই প্রস্তুতি নিচ্ছে নেওয়ার, কারণ তারা তো সব জমি বেচে টাকা দিয়েছে। তো আগে গেলে আগে পাবেন ভিত্তিতে আপনারা প্রস্তুতি নিন, নাহলে 26-এর পরে সে সুযোগ থাকবে না। তার আগেই আপনারা যে যতটা দিয়েছেন আদায় করে নিন যেভাবে পারবেন আর কি, আগে গেলে আগে পাবেন।